সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধা সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের শান্ত আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী শামীম সুবরানার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও মেলার সময়সূচি। দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে ছায়ানট মিলনায়তনে আজ সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে গান ও কথা শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকালের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময় নিরিখে 2টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুবরানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট হোয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল রং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের 17তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন। প্রদর্শনী চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আজকে তো আজকে বার্থডে না। গাধারাম, এর জন্য আমি আমার কোচিং মিস দিয়েছি। আমি আমার সব ফ্রেন্ডদেরকে বলে রেখেছি পার্টি হবে। তুমি এখন থেকে আমার পিছনে জীবনও ঘুরবে না। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আপনার দাদার নামে যে মেডেলটা আপনাদের অ্যাসোসিয়েশন দিয়েছে এবছর কিন্তু সেটা ওই পেয়েছে। মা, আপনি সেদিন অনুষ্ঠানে যাননি। কে ফার্মার খান সাহেব আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। আমাকে প্লিজ আপনি করে বলবেন না। আপনি আমার মায়ের বয়সী, আমাকে তুমি করে বলবেন। রাত 9টায় প্রচার হবে একক নাটক বুবুনের বাসর রাত। নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। আমার একটা প্রেমিকা ছিল। তোমার প্রেমিকা ছিল? বলো বলো বলো, তোমার প্রেমের গল্প বলো, শুনি, বলো। লজ্জা করছে তাও বলবো। তোমাকে তো আমার সব বলতে হবে, আম্মু বলেছে। রাত 11:15টায় প্রচারিত হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় দেখবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী শামীম সুবরানা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। 9 তারিখ থেকে শুরু হয়েছে আপনার প্রথম একক চিত্রকলা প্রদর্শনী এবং সেটা নিজের গ্যালারিতে, অর্থাৎ গ্যালারি 21-এ। তো নিজের গ্যালারিতে নিজের প্রথম একক চিত্রকলা প্রদর্শনী, আসলে এই অনুভূতির জায়গাটা কেমন বা ভালো লাগার মাত্রাটা আসলে কতখানি? না, খুবই ভালো লাগছে। আমি তো বহু বছর ধরে মানুষের প্রদর্শনী করে আসছি, সেই জায়গায় সবগুলো আমার ছবি। আমার প্রথমে একটু কেমন লাগছিল যে সবগুলো আমার দেব, কেমন ব্যাপারটা।
যাই হোক পরে ভালোই লাগছে যে না এটাও তো আমারও একক চিত্র প্রদর্শনী, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শিল্পী জীবনের এত বড় একটি অধ্যায় পার করে এসে এই সময়ে এসে প্রথম একক প্রদর্শনী কেন, এতদিন কেন প্রদর্শনীটা করেন নাই? না, প্রশ্নটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, সবাই এটা করবে। আসলে আমার যেটা হয় যে আমার মনে হয় যে আমি একটু খুঁতখুঁতে, আমার প্রেজেন্টেশনটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, যার ফলে এক সময় নিয়েছে। আর একটা কারণ হচ্ছে যে আমার মনে হয় যেন আমার কাজটা আর একটু কিছু করার ছিল, সেটা একটা কারণ। তারপরেও আমি 2005-এ একবার সম্পূর্ণ তৈরি ছিলাম একটা এক্সিবিশন করার জন্য, বাট আমার জীবনের একটা খুব খারাপ সময় তখন এলো, তারপর আমি এটা বন্ধ করে দিলাম। এরপর আর করা হয়নি। মানে সব কাজগুলোকে চান নিখুঁতভাবে উপস্থাপন করতে? জি, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারেন, একটু নিখুঁতভাবে আমি প্রেজেন্টেশনটা করতে চাই। আচ্ছা, এই প্রদর্শনীর ওপেনিংটা তো ছিল 9 তারিখে। জি জি। তো সেটা সম্পর্কে একটু শুনি যে কেমন ছিল আয়োজনটা? আয়োজনটা আমি সত্যি আপনাকে এই প্রশ্নটা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই সুবাদে আমি আরো অনেককেই ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছিলেন। বন্ধুরা অনেকেই উপস্থিত ছিলেন, শুভাকাঙ্ক্ষীরা এসেছিলেন। তো প্রধান অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? আমার প্রধান অতিথি আমি রাখিনি, সবাই আমার আপন, সবাই আমার সমান গেস্ট ছিলেন। এরা ছিলেন আপনার সুলতানা কামাল, যিনি আইন ও সালিশ কেন্দ্রের প্রধান, মতিউর রহমান সাংবাদিক প্রথম আলো, আমার 2 শিক্ষক শিল্পী রফিকুন নবী এবং শিল্পী হাশেম খান। এদের সবাইকে রাখতে পেরে আমি খুব খুশি হয়েছি এবং এরা সবাই এসেছিলেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, অবশ্যই আমার খুব ভালো লেগেছে। বলছিলেন যে ভালো কথা বলেছেন, মানে কি ধরনের মন্তব্য পেয়েছেন? অবশ্যই পজিটিভ কিছু শুনেছেন যেটা অনেক ইন্সপায়ার করেছে। হ্যাঁ, পজিটিভ তো শুনেছি। ওনারাও হয়তো ভেবেছিলেন বোধহয় আমি হাল ছেড়ে দিলাম, হালটা ছাড়িনি, এটা দেখে ওনারাও জানতেন না আমি কতখানি কাজ করছি। তাছাড়াও আমার ছবিগুলো, যেগুলোর ক্যাপশন সাধারণত খুব একটা সচরাচর দেখা যায় না, এবং আমার ছবির বিষয়বস্তুগুলো দেখে ওনারা অনেক কথা বলেছেন। এবং আমি যে সামাজিকভাবে একজন সাংঘাতিক সচেতন মানুষ, এটা হয়তো ওনারা জানতেন, হয়তো আরেকটু বেশি জানলেন, তাতে করে মানে এসব আলোচনা এসছে। সুতরাং আমি মনে করি এটার জন্য আমি ধন্য যে আমি মানুষকে বুঝাতে পেরেছি। আমার এই প্রদর্শনীটা আসলে একটা গল্প বলার মতন বলতে পারেন। কি কথা, এটাতে আমি আসতাম যে বিষয়বস্তুগুলোর কিন্তু একটু অন্যরকম, প্রতিটা ছবি একটি গল্প প্রকাশ করছে। তো আসলে এই চিন্তাটা কিভাবে আসলো যে একটি ছবি দিয়ে আমি একটি গল্প বুঝাবো? হ্যাঁ, সেটাও মানে আমার চিত্র প্রদর্শনীর দেরি হওয়ার এটাও একটা কারণ। যেমন এতগুলো বছর ধরে ছবি আঁকছি, বিভিন্ন সময় আনটাইটেল দিয়ে আমি হয়তো অনেক এক্সিবিশনে আমি প্রদর্শিত করেছি আমার শিল্পকর্মকে। তবে একটা সময় আমার মনে হলো যে না, আমি যেরকম বা আমি যা বলতে চাই তার জাস্ট একটা নেচার আনটাইটেল দিয়ে ছেড়ে দিলে আমার কাছে পছন্দ হচ্ছে না। এই যে আমার পছন্দ না হওয়ার ব্যাপারগুলোর মধ্যে আসলো যে আমি ক্যানভাসের সাথে, রঙের সাথে আমি নিজে কথা বলাই শুরু করলাম। তখন আমি প্রতিটা ছবি কিছু না কিছু মেসেজ দিবে। হ্যাঁ, যেমন ধরেন আপনাকে যেটা বলছিলাম, মুক্কার ছবিটা আপনি জিজ্ঞেস করছিলেন কেন, তো ওই সময়টা আমি কিন্তু হজ করেছি। তো আমি গেছি, ওই পথটা আমি চিনি যে পথটা এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এটা যেমন আমাকে যতটা নাড়া দিয়েছে, আমি ওখানটায় না গেলে কিন্তু এটা আমাকে সেভাবে হয়তো নাড়া দিতে পারতো না, কারণ আমি পথটা চিনি যে এখানে এতগুলো মানুষ ফিরে যাচ্ছিল, সে সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণেই হোক। তখন আমার ওটা নিয়ে আমি কাজে বসে গেলাম। তারপরে যেমন 32 নম্বর রোড, মানুষজন যা গেছে, কিন্তু ওই বাসাটা দেখলে আমার একটা বাসা তো রয়ে গেছে। ওই বাসাটা ছোটবেলা থেকেই দেখেছি, মিউজিয়ামেও গেছি অনেকবার, গেলে আমার মধ্যে একটা আলোড়ন তৈরি হয়। তখন ওটা নিয়ে আমি আঁকলাম। তো যেহেতু আমার আঁকাগুলো এরকম, তখন আমি ভাবলাম যে আমি যা বলছি তা যেন আপনি বুঝতে পারেন। তো দর্শকরা আসলে কি ধরনের রেসপন্স করেছে? এটা দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে এবং সবাই আমাকে অনেক ফোন করেছে, জিজ্ঞেস করছে, মিডিয়াগুলো খুব ভালোভাবে এটা ক্যাচ করেছে এবং সত্যি এটা ওরা বলছে যে না, আমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে। হোয়াট আই টক হোয়েন আই টক অ্যাবাউট লাইফ, খুব মিস্টেরিয়াস একটা নাম। তো তাৎপর্যটা শুনবো যে আসলে কি ধরনের ভাবনা থেকে এই নামকরণটা করা। আমি যখন ছবিগুলো এভাবে আঁকছি, তখন আমারগুলো সব আমার ভাবনাকেই
নিয়ে আমি কথা বলছি, তখন ধরেন এটা আমি বাংলায় বলি, কি কথা বলি আমি যখন জীবনের কথা বলি, যখন আমি জীবনের কথা বলছি, জীবন মানে তো আমার নিজস্ব, আমার পারিপার্শ্বিক, আমার চারিদিকে রাজনৈতিক সবকিছু, নিজের একটা observation। নিজের দেখা, এগুলোই আমি বলছি। আচ্ছা, এই যে বললেন যে নিজের গ্যালারিতে নিজের প্রথম একক প্রদর্শনী, জি। তো এই প্রদর্শনীর পরিকল্পনাটা কবে করেছিলেন? ইনফ্যাক্ট আমি পরিকল্পনা করি নাই, আমি এক্সিবিশনের পরিকল্পনা করিও না। আমি ছবি আঁকতে থাকি, যখন যেমন একজন লেখক তার যখন যা মনে হয় তা লিখে, আমি তো সেটা ছবিতে রঙে তুলি, ক্যানভাসে করতে থাকি। তারপর একসময় আমার আসলে দুই মেয়ে, ওরা জমজ, ওরা বললো যে না মা, সব তোমার এগুলো তুমি নিজের মধ্যে রেখে দিবে কেন, এগুলি সবাই জানুক তুমি কি বলছো, তুমি তো লেখক না বা তুমি কবি না, তুমি তোমার ভাষাটাই তুমি লেখো, যতটুকু তুমি সাথে লিখে রেখেছো ওটা দিয়েই তুমি এভাবেই তুমি প্রদর্শনীটা করো, সেই ভাষাগুলো প্রকাশ করা থাক। তারপর তুমি দর্শককে বোঝানোর জন্য বা তোমার যে মনের ভাষাটা সেটাও তুমি যে লিখে রেখেছো ওটাও তুমি দেখাও। সো আমি এই জন্য একসাথে ক্যাপশনগুলো দিয়েই দিলাম, যে যেটা নিয়ে আমি কাজ করেছি সেটা আমি বলেও দিয়েছি যে আমি। তাহলে নিশ্চয়ই এখানে অনেক বছরের কাজ আছে এই প্রদর্শনীতে 8 বছরের কাজ আছে। আচ্ছা, 8 বছরে তো প্রচুর ছবি এঁকেছেন, এতগুলো ছবি থেকে এই প্রদর্শনীর জন্য অল্প কিছু সংখ্যক ছবি সিলেক্ট করা, কোন ব্যাপারগুলোকে প্রাধান্য দিয়েছেন? হ্যাঁ, আমি দিয়েছি যেগুলো আমার ধরেন আমি প্রকৃতিকে যেটা নিয়ে গেছি, প্রকৃতি খুব সুন্দর, ছবিটা খুব হয়তো সুন্দর, ওই ছবিটা আমি নেইনি। যেটা আপনি দেখলেই বুঝতে পারছেন এটা হয়তো একটা অটম বা এটা একটা বসন্ত, ওই সময়কার ছবি। ওই ছবিগুলো আমি আপাতত এই প্রদর্শনীতে বাদ রেখে যেসব আমাকে ভাবিয়েছে, যেসব নিয়ে আমি তুলির সাথে, রং তুলির সাথে কথা বলেছি, সেই কথা বলার ছবিগুলো আমি শুধু এখানে এনেছি। আচ্ছা, আর যেগুলো প্রকৃতির সাথে কথা বলেছি ওগুলো হয়তো কখনো অন্য সময় প্রকৃতির রূপটা অন্য সময় তুলে ধরতে পারি, বাট এখানে আমি জাস্ট আমার ব্যক্তি ভাবনাগুলো নিয়ে ভাবনাগুলো তুলে ধরেছি। আচ্ছা, এখানে কি কি মাধ্যমে কাজ রয়েছে? আছে অ্যাক্রিলিক আর মিক্স মিডিয়া, অয়েল অ্যান্ড অ্যাক্রিলিক মিলিয়ে করা। আচ্ছা, যেন অয়েল এবং অ্যাক্রিলিক এই কালারগুলোতে কাজ করতে কি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি ওয়াটার কালারেও কাজ করা হয়? আমার একটু ওয়াটার কালার কমই কাজ করা হয়, ওয়াটার কালার যদি আমার খুব প্রিয়, অয়েলে আমার সবচেয়ে কাজ করতে ভালো লাগতো, কিন্তু ইদানিং আমি অয়েলটা করছি না, একটু সমস্যা হচ্ছে ওয়েদারের কারণে, অয়েলগুলো আমার একটু ড্যাম্প হয়ে যাচ্ছে বা একটু সমস্যা হচ্ছে, তো আমি এখন অ্যাক্রিলিক দিয়েই করছি, কিন্তু যে অয়েলও ছাড়তে পারিনি বলে মিক্স মিডিয়াও করেছি। আচ্ছা, এই গ্যালারিতে টোটাল কতগুলি ছবি রেখেছেন এবং সবগুলো ছবির সাইজগুলো কেমন? এখানে আমার 41টি ছবি আছে, সাইজ হচ্ছে 1 ফিট বাই 1 ফিট থেকে শুরু করে 6 ফিট বাই 6 ফিট ম্যাক্সিমাম। আচ্ছা, মিনিমাম হচ্ছে 1 ফিট বাই। এটা তো আপনার প্রথম একক চিত্রকলা প্রদর্শনী, তো এর আগে তো অসংখ্য গ্রুপ এক্সিবিশন করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটু শুনি যে কোথায় কোথায় এক্সিবিশনগুলো করা হয়েছিল। হ্যাঁ, যেহেতু ছবি আঁকছি, যার জন্য গ্রুপ এক্সিবিশনে আমার ডাক পড়লে আমি একটা ছবি দিয়ে দিতে পারি, যার জন্য পার্টিসিপেট করা হয়ে যায়। দেশে করেছি আপনার ন্যাশনাল, এশিয়ান, আমাদের যেগুলো হয় বাংলাদেশের সবচেয়ে বড় এক্সিবিশন, এইসবে পার্টিসিপেট করেছি। তারপরে প্রাইভেট গ্যালারি যেগুলো আমাকে ডাকে ওদের সাথে করেছি। বিদেশে গেছি, আমার গ্যালারি থেকে নিয়ে গেছি আপনার ভিয়েতনামে এক্সিবিশন, আমেরিকাতে এক্সিবিশন, আরেকজনের সাথে গেছি ইজিপ্টে, তারপরে জাপানে আরেকজন আয়োজন করেছিল, সেখানেও গেছি। তো এই কটা দেশে গেছি, জার্মানিতে গেছি। আচ্ছা, সেখানে কি ধরনের ছবি নিয়ে কাজ করেছেন বা কি ধরনের কাজ করে সেখানে যাওয়া হয়েছে? আমি আমার মতো আমি যা কাজ করছিলাম আমি সেটাই নিয়ে গেছি, বরঞ্চ ওখানে গিয়ে অন্যদের কাজ দেখার আমার সুযোগ হয়েছে, সেটা একটা অভিজ্ঞতা। বাট এখান থেকে আমি যেটা করি আমি সেটাই নিয়ে গেছি। দেশে, দেশের বাইরে তো অনেক এক্সিবিশন করেছেন, তো নিজের গ্যালারিতে যখন অন্যজন এক্সিবিশন করছে তখন সেই ব্যাপারটা আসলে কতখানি উপভোগ করেন? অন্যজন, ইনফ্যাক্ট আমার তো এটাই অভ্যেসে পরিণত হয়ে গেছে, অন্যজন আমার গ্যালারিতে এক্সিবিশন করবে। তো ওটা তো সবসময় মানে 100% চেষ্টা করি আমি যাতে একটা এক্সিবিশনকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, যার জন্য একটা প্রদর্শনী করার আগে আমি শিল্পীর কাজকর্ম দেখে নিই, এবং আমি অনেক ইয়াং শিল্পীদেরও প্রদর্শনী করেছি। ইনফ্যাক্ট আপনার এখন অনেক বড় মানের যারা শিল্পী তাদের প্রথম এক্সিবিশন আমার গ্যালারিতে হয়েছে, এরকমও আছে, যেমন শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, তারপরে আমার খুব সম্ভবত সৈয়দ আবদুল্লাহ খালিদের প্রথম চিত্র প্রদর্শনীটা আমার এখানে হয়েছে, স্কাল্পচার। আমি এটা শিওর না, তবে আমার ধারণা যে ওটাও এখানে প্রথম হয়েছে। গ্যালারি 21 তো প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন আপনি, তো তখন আসলে কি ধরনের ভাবনা কাজ করেছিল যে এরকম একটি গ্যালারি প্রতিষ্ঠা করবেন?
কি ধরনের ভাবনা নিয়ে শুরু করেছিলেন? আসলে সেই সময় খুব বেশি দরকার ছিল গ্যালারির। আমাদের পাশে শুধু শিল্পাঙ্গন ছিল, এছাড়া আর কোনো প্রাইভেট গ্যালারি ছিল না। তখন আমার মনে হয়েছিল যে শিল্পাঙ্গন যেহেতু একটা মাত্র প্রাইভেট গ্যালারি, বাকি ছিল আপনার যে আলিয়ান্স, তারপরে শিল্পকলা, এরা ছিল, কিন্তু প্রাইভেট গ্যালারি হিসেবে শিল্পাঙ্গন এককভাবে উনি অবভিয়াসলি তখন শুধু যারা যারা খুব প্রতিষ্ঠিত শিল্পী তাদের এক্সিবিশন করছিলেন। আর আমরা যারা জুনিয়র ছিলাম, আমি তো তখন অনেকই জুনিয়র, আমার চাইতে যারা সিনিয়র তারাও তখন জুনিয়র শিল্পী, তাদের কোথাও ঠাঁই ছিল না। তখন আমার মনে হলো যে আচ্ছা আমি একটা গ্যালারি করি। এটার আরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আমি অনেক আগে থেকে হাউস শো করতাম পেন্টিং দিয়েই। তখন আমাকে ওই আমার বন্ধু বান্ধবরা বললো যে হ্যাঁ তুমি তো করোই, তুমি একটা পার্মানেন্টলি করো না কেন? তখন আমি আমার বাড়ির ড্রয়িং রুম দিয়ে শুরু করেছিলাম গ্যালারি 21। তো সেই ড্রয়িং রুম থেকে আমি ডাইনিং রুম দখল করি, তারপর স্টাডি দখল করি বাড়ির। তো আমার পরিবারের সবাইকে আমার অনেক ধন্যবাদ জানাতে হবে, কারণ ওদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, দিয়ে আমি গ্যালারি করেছি। এখন আমার একটা আলাদাভাবেই সিমিন হোসেন রিমি, যে তাজউদ্দিন কন্যা, আমাদের প্রথম প্রাইম মিনিস্টার, সে আমাকে একটা খুব ভালো স্পেস দিয়েছে যেখানে আমার এই গ্যালারিটা চলছে, এবং ওনার বাড়িতেই, তাজউদ্দিন সাহেবের বাড়িতেই। এই যে শিল্পী হিসেবে বেড়ে ওঠা, এটা শুরু হয়েছিল সেই চারুকলার অনুষদ থেকে, তখন চারুকলা ইনস্টিটিউট ছিল। সেই সময়টা থেকে শুরু করে ভবিষ্যতে আসলে কি ধরনের প্ল্যান করছেন বা কোন জায়গাটা নিজেকে দেখতে চান? আসলে আমি না বুঝে শিল্প সংগঠক হয়ে গেছি অনেক আগেই। আমি নিজেকে বোঝার আগেই আমি এই কাজে নেমে পড়েছি। এখন আমি আমাকে শিল্পী হিসেবেই দেখতে চাই। কথা বলতে অনেক ভালো লাগছিল, আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আপনার শিল্পী জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। অনেক শুভ কামনা থাকলো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। শুভ সন্ধ্যাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।